আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের লাল সবুজে দাগানো বই রসায়ন দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়ের উপর আলোচনা করব। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের দাগানো বইয়ের পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমরা কিভাবে পড়বে, তারপর কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, মেইনলি দাগানো লাইনগুলোর মানে আসলে কি, বা তোমরা লাল দাগানো মার্কিং গুলাকে কিভাবে গুরুত্ব দিবে, সবুজ মার্কিং গুলাকে কিভাবে গুরুত্ব দিবে, তারপর অধ্যায়ের বাকি কি কি অংশগুলা কিভাবে পড়তে হবে, সেইগুলা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, তো অধ্যায়ের পাশেই তোমরা দেখবা, খেয়াল করবা যে প্রত্যেকটা অধ্যায়ই কিছু এমসিকিউ বক্স আকারে আছে আমাদের বইগুলাতে, সেগুলা তোমাদের একটু পড়তে হবে। দেখা গেছে যে বিগত বছরগুলাতে এই বক্সগুলা থেকেও মাঝে মাঝে টিচাররা এমসিকিউ প্রশ্ন তুলে দিতে পারে। তো এখানে আছে, দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র নিচের কোনটি? আনসার তিতাস। তো তোমরা অধ্যায়ের শেষে যে আনসার বক্স আছে সেখান থেকে আনসার গুলা তোমাদের মিলিয়ে নিতে পারো। আচ্ছা, তারপর দেখো, এখানে আছে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। যেমন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্র কয়টি? 27টি। এই তথ্যগুলা সাধারণত বছর বছর আপডেট হয়, তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 27টি আছে, তোমরা আনসার করবে 27টি। তারপর বাংলাদেশকে কতটি গ্যাস ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে? যেমন 23টি। এইভাবে প্রশ্ন আসতে পারে। এখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর দেখে কনফিউজড হওয়া যাবে না। অপশনে 27ও থাকতে পারে, অপশনে 23ও থাকতে পারে। আমাদেরকে অবশ্যই ভালোভাবে এরকম কনফিউজিং এমসিকিউ গুলো একটু ক্লিয়ার হয়ে নিতে হবে আগে থেকেই, যে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হলো 27টি এবং বাংলাদেশকে ভাগ করা হয়েছে সর্বমোট 23টি ব্লকে। তারপর প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? আমরা জানি প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে মূল উপাদানটা থাকে তাকে কি? মিথেন, তাই না? CH4। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এখানে আছে কার্বন এবং হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোকার্বন। নর্মালি কার্বন 1 থেকে কার্বন 4 পর্যন্ত যে হাইড্রোকার্বন গুলা হয় এগুলা গ্যাসীয় হয়, তাই সাধারণত কার্বন 1 থেকে কার্বন 4ই আনসার হবে। তারপর এখানে আসতে পারে যে প্রাকৃতিক গ্যাসে কি কি থাকতে পারে এক্সট্রা, যেমন এখানে ধরো আছে হাইড্রোজেন সালফাইড H2S। এর উপস্থিতি কি প্রাকৃতিক গ্যাসের মান কি কি করে? প্রাকৃতিক গ্যাসের মান নিম্নমুখী করে। এখানে এখানে আসতে পারে নিম্নের কোন গ্যাসটির উপস্থিতি প্রাকৃতিক গ্যাসের মান নিম্নমুখী করে? এখানে অপশনে থাকতে পারে মিথেন, এখানে অপশনে থাকতে পারে বিউটেন, প্রোপেন, থাকতে পারে হাইড্রোজেন সালফাইড। তাহলে আমরা কি আনসার করব? আমরা আনসার করব হাইড্রোজেন সালফাইড গ্যাস। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এখানে একটা সংখ্যামূলক তথ্য আছে। আমরা তোমাদেরকে হয়তো আগে বলেছি যে সংখ্যামূলক তথ্য খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু কিছু কিছু সংখ্যামূলক তথ্য আবার গুরুত্বপূর্ণ। যেমন এখানে 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব, এই তথ্যটা কিন্তু কিছুটা গুরুত্বপূর্ণ, যে এর চেয়ে কম থাকলে আমরা গ্যাসকে বলবো সুইট গ্যাস, আর এর চাইতে বেশি যদি থাকে তাহলে আমরা তাকে বলবো সৌর গ্যাস। তারপরে দেখো, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ পার্সেন্টেজ 93.68 থেকে 98%। এই সংখ্যামূলক তথ্যটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এরকম একটা তথ্য মেডিকেল এডমিশন টেস্টে অলরেডি একবার আসছে। আচ্ছা, তারপর দেখো যে হাইড্রোকার্বনের উপর, হাইড্রোকার্বন বাষ্পের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন শুষ্ক এবং আর্দ্র। এখানে আসতে পারে যে
প্রাকৃতিক গ্যাসকে কয় ভাবে ভাগ করা হয়েছে বা কিসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, আসতে পারে হচ্ছে নিচে কোনটি প্রাকৃতিক গ্যাসের শ্রেণী বিভাগ নয়। তারপর এখানে দেখো প্রাকৃতিক গ্যাসে বিভিন্ন উপাদানের পার্সেন্টেজ আকারে দেয়া আছে, এখানে আসতে পারে হচ্ছে মিথেনের পার্সেন্টেজ কত। অলরেডি আমরা বললাম যে মিথেনের পার্সেন্টেজ কিন্তু অলরেডি একবার পরীক্ষায় আসছে। তারপর ওই আগের তথ্যই যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র 27টা আর ব্লকে ভাগ করা হয়েছে 23টা। সর্বাধিক মিথেন আছে হচ্ছে 98%। তোমাদেরকে পড়ার সময় আগেই বলা হয়েছে যে তোমরা প্রশ্ন ব্যাংকগুলো একটু খেয়াল করবে কি ধরনের প্রশ্ন আসে এবং কোথা থেকে প্রশ্ন আসে বা কোথায় শিক্ষকের একটু নজর পড়তে পারে খেয়াল করে দেখো। আমরা কিন্তু বইগুলা তোমাদেরকে দেখাচ্ছি দাগানো বইগুলা, কিন্তু যে শিক্ষক প্রশ্ন করবেন তার কাছে কিন্তু একটা ফ্রেশ বই থাকবে, সেখানে কিন্তু কোনো মার্কিং থাকবে না। তো স্বাভাবিকভাবেই তার যেখানে সবচেয়ে বেশি চোখ পড়বে সে সেখান থেকে প্রশ্ন করতে চাবে। খেয়াল করে দেখো এই যে বক্সটা, পুরো বক্সের মধ্যে সবচেয়ে শেষের লাইন হচ্ছে এটা যে হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে প্রায় অনুপস্থিত থেকে আর বাংলাদেশের গ্যাসগুলোতে। তারপর সর্বাধিক মিথেন রয়েছে রশিদপুর গ্যাস ক্ষেত্রে। তারপর সর্বমোট গ্যাস ক্ষেত্রে রয়েছে 27টি। এগুলো কিন্তু এই যে দেখো 27টি এই বক্সের সবার উপরে, আবার হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস সবার নিচে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার এখানে ক্ষেত্রে সেম জিনিস, মিথেন সবার উপরে আছে 93 থেকে 99%, তারপর হাইড্রোজেন সালফাইড সবার নিচে আছে। অর্থাৎ বাকিগুলা অতটা ইম্পর্টেন্ট না হলেও প্রথম এবং শেষটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর স্বাভাবিকভাবেই শিক্ষকদের একটু চোখ পড়ে কিন্তু। আচ্ছা, তারপর আছে দেখো নিচে 1 ব্যারেল সমান সমান 159 লিটার। আমরা যদি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019-20 খেয়াল করি, তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু একটা এককের কনভার্সন আসছিল, 1 কিউসেক সমান কত। তো স্বাভাবিকভাবে এককের কনভার্সন গুলো কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট, যেহেতু এই কনভার্সনটা একটা পেজের সবার শেষে দেওয়া আছে। স্বাভাবিকভাবে এখানেও শিক্ষকের চোখ পড়ার সম্ভাবনা খুবই বেশি, এই জন্য এটা আমাদেরকে একটু ঠুটস্থ রাখতে হবে। 1 ব্যারেল সমান 159 লিটার সমান সমান 42 US গ্যালন। আচ্ছা, তারপর এখানে অনেক বড় একটা চার্ট আছে, বিশাল চার্ট। দেখো এটা কিন্তু আমরা মার্কিংও করি না, এটা আমাদের পড়তেও হবে না, এগুলো আসলে জাস্ট স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, এখানে আমরা সেরকম কোনো কিছু গুরুত্বপূর্ণ নাই। এইখানে এই যে একটু আগেই বললাম যে মিথেনের পার্সেন্টেজ কিন্তু অলরেডি মেডিকেল এডমিশন টেস্টে আসছে, এবং খেয়াল করে দেখো এই লাইনটা কিন্তু সবার উপরের লাইন, অর্থাৎ সবার উপরের লাইন, সবার নিচের লাইন, বোল্ড করা লাইন, এই লাইনগুলো হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে স্বাভাবিকভাবে অপশন দেওয়া খুব সহজ, শিক্ষকের জন্য অপশন দেওয়া খুবই সহজ। এই যে ইথেনের পার্সেন্টেজ দিয়ে দিতে পারে, প্রোপেনের পার্সেন্টেজ দিয়ে দিতে পারে, কিন্তু তোমরা জাস্ট মিথেনের পার্সেন্টেজটাই মনে রাখবা। আচ্ছা, তারপর আসতে পারে যে বাংলাদেশের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অপশন থাকতে পারে বিদ্যুৎ উৎপাদনে, অপশন থাকতে পারে তোমার গৃহস্থালী কাজে, অপশন আর থাকতে পারে তোমার হচ্ছে সার কারখানায়, কিন্তু আনসার কি হবে বিদ্যুৎ উৎপাদন। তোমরা আরেকটা অপর পেজে দেখবা যে এখানে পার্সেন্টেজ সহকারে উল্লেখ আছে, এবং এখান থেকে অলরেডি খুব রিসেন্টলি দেখো মেডিকেল এডমিশন টেস্ট 18-19 সালে এখান থেকে প্রশ্ন অলরেডি আসছে যে বিদ্যুৎ উৎপাদনে আমাদের সর্বমোট গ্যাসের 55% ইউজ করা হয়। তারপর বাকিগুলো কিন্তু মুখস্থ করতে হবে। দেখো আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি, তার মানে হচ্ছে এখানে পুরো অংশটুকুই হচ্ছে রেড মার্কিং, এখানে পুরো অংশের পার্সেন্টেজটা আমাদের মুখস্থ করতে হবে, এবং এখান থেকে প্রশ্ন দেওয়া কিন্তু খুবই সহজ। এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে বিদ্যুৎ উৎপাদনের কত পার্সেন্ট গ্যাস ব্যবহার করা হয়। আবার দেখো সবার শেষের লাইনটা কি, এই যে গাড়ির জ্বালানি রূপে, এটাও কিন্তু শিক্ষকের নজরে পড়ার সম্ভাবনা খুবই বেশি। গাড়ির জ্বালানি রূপে কত পার্সেন্ট, বা হচ্ছে ইউরিয়া সার, এটা হচ্ছে আমরা আমরা একটু পরে পড়বো যে ইউরিয়া সার উৎপাদনে কিভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। তো স্বাভাবিকভাবে এটাও কিন্তু শিক্ষকের নজরে পড়তে পারে। এই জন্য এইভাবে এই যে সংখ্যামূলক তথ্যগুলো, যদিও সব সংখ্যামূলক তথ্য গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের কিছু কিছু মুখস্থ করতে হবে। তারপরে এই যে এখানে আরেকটা বক্স আছে, বক্সের যে এমসিকিউ গুলা, এগুলা কিন্তু আমাদের একটু দেখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখবা যে বিভিন্ন পেজে বক্স আকারে এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ গুলো আনসার গুলো আমাদের একটু জেনে নিতে হবে, চ্যাপ্টার শেষে আছে। আচ্ছা, তারপর আমরা আসছিলাম হচ্ছে বাংলাদেশের কয়লা ক্ষেত্র। এইখান থেকে কিন্তু খুব রিসেন্ট পাস্টে খুবই অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসছে এখান থেকে, এবং প্রশ্ন করা সহজ, প্রশ্ন করা মানে আমাদের এই জন্য এই প্রশ্ন বা এই চ্যাপ্টারটাকে খুবই গুরুত্ব দিতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে এই পেজটা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করে দেখো এখান থেকে খুব সহজেই প্রশ্ন করা যায় যে ভূগর্ভে চাপা পড়া উদ্ভিদের কয়লা রূপান্তরের প্রাথমিক ধাপ কোনটা। পিট কয়লা, এখান থেকে কিন্তু খুব সহজেই অপশন দেওয়া যায় যে পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা। শিক্ষকের জন্য নিচে অপশন রেডি করা আছে, এই জন্য এরকম বিশেষ মানে জায়গার অপশন গুলা বা বিশেষ জায়গার যে এমসিকিউ গুলা, লাইন গুলা, রেড মার্কিং গুলা, গ্রিন মার্কিং গুলা আমাদেরকে স্কিপ মানে পড়তেই হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না।
আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। দেখো এখানে অনেকগুলো সংখ্যামূলক তথ্য আছে, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না। প্রথম লাইনটা একটু পড়তে পারো। দেখো, আমাদের দেশে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। এখানে তোমরা হচ্ছে তোমরা চিংড়ির কথা শুনছো যে আমাদের দেশে চিংড়িকে বলা হয় সাদা সোনা, তো এখানে কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। এরকম তথ্য আসতে পারে, ওইখানে চিংড়ি থাকতে পারে, কয়লা থাকতে পারে, এরকম অপশন জিকে তো আসতে পারে। সবসময় যে হচ্ছে কেমিস্ট্রিতে আসবে এরকম না, কেমিস্ট্রি তথ্যগুলো কিন্তু জিকে তো চলে আসতে পারে। ওই যে আমরা একটু আগে পড়ছিলাম বাংলাদেশে কয়লা ক্ষেত্র 27টি আর ব্লকে ভাগ করা হয়েছে 23টি, এগুলো কিন্তু জিকের অংশ হিসেবেও আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের কয়লার মান ও ব্যবহার, এই পেজটাকে তোমরা হচ্ছে 3 স্টার দিয়ে পড়বা। খেয়াল করে দেখো, এখান থেকে খুব রিসেন্টলি 2টা প্রশ্ন আসছে। সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা, এবং এর শক্তিমান জ্বালানি মান হচ্ছে 14,500 থেকে 15,500 ব্রিটিশ থার্মাল ইউনিট। দেখো খেয়াল করে সবার নিচের লাইন, তোমাদেরকে আমি একটু আগেই বলছি যে সব পেজের সবার নিচের লাইন, সবার উপরের লাইন, এই লাইনগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে যে হচ্ছে কয়লার জ্বালানি মান নির্ধারণের যে সূচক আছে, সেখান থেকে সালফারটা কিন্তু চলে আসছে অলরেডি একবার 2020-21 অ্যাডমিশন টেস্টে। এখানে আরো প্রশ্ন হতে পারে যে কয়লার মান সূচক, মানে কয়লার মান নির্ধারণ সূচক নয় কোনটি। এখানে যে কোনো 3টা দিয়ে একটা না দিতে পারে, হচ্ছে আবার দিতে পারে হচ্ছে এখানে কয়লার মান নির্ধারক সূচক কোনটি, যে কোনো একটা অপশন দিয়ে বাকি 3টা অপশন নিজের ইচ্ছা মতো বানিয়ে দিতে পারে। খুব সহজে কিন্তু এখান থেকে প্রশ্ন দিতে পারে। এই জন্য এইরকম পেজের সর্বশেষ লাইনগুলো একটু খেয়াল করতে হবে, বোল্ড লাইনগুলো একটু খেয়াল করতে হবে। এখান থেকে মোটামুটি একই ধরনের প্রশ্নই আসবে, যে হচ্ছে নিচের কোনটি উন্নত মানের কয়লা, বা নিচের কোন কয়লার জ্বালানি মান কত, অথবা হচ্ছে কোনটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, এরকম আসতে পারে। যেমন এই যে দেখো, বিদ্যুৎ উৎপাদনে বিটুমিনাস কয়লা ব্যবহার করা হয়। তোমরা এইভাবে মনে রাখতে পারো, বতে বিদ্যুৎ, বতে বিটুমিনাস কয়লা। তারপর অ্যানথ্রাসাইট কয়লাও কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এর সুবিধা কি, এটা হচ্ছে ধোঁয়াবিহীন। এখানে এইভাবে আসতে পারে, নিচের কোন কয়লা ধোঁয়াবিহীন জ্বালানি রূপে ব্যবহৃত হয়, এখানে কোন কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বা যেহেতু বিদ্যুৎ উৎপাদনে একাধিক কয়লা ইউজ হয়, যেমন বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা, এখানে আসতে পারে এইভাবে যে নিচের কোন কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় না। যেমন এই যে দেখো, লিগনেট কয়লাও কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে সহজে অপশন দেওয়া যায় নিচের কোন কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় না। তাহলে আনসার কি হবে, আমরা যদি 3টে অপশন দেই, লিগন্যান্ট কয়লা, বিটুমিনাস কয়লা এবং অ্যানথ্রাসিট কয়লা, 3টা ইউজ হয়। ব্যবহৃত হয় না কোনটা, ব্যবহৃত হয় না হচ্ছে তোমার পিট কয়লা কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় না, কারণ পিট কয়লাটা কি, এটা হচ্ছে প্রাথমিক রূপ। তারপরে আরো হচ্ছে যখন রূপান্তর হয় তখন সেটা একটু ভালো হয়ে যায়। এই জন্য দেখো, পিট কয়লা যেহেতু প্রাথমিক রূপ, এর কিন্তু জ্বালানি মানও কম। এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে কোন কয়লা জ্বালানি মান সবচেয়ে কম, কোন কয়লার ক্যালোরিফিক মান কম, বা এভাবে আসতে পারে কয়লার জ্বালানি মান কি কি বলে, ক্যালোরিফিক মান বা হচ্ছে ক্যালোরি আসতে পারে। অপশন থাকতে পারে ক্যালোরিফিক মান, ক্যালোরি, ফিক্সড ভ্যালু, এইভাবে বিভিন্ন অপশন থাকতে পারে। তো এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, 3বার অলরেডি প্রশ্ন আসছে খুবই রিসেন্টলি, যেন এই প্রশ্নের প্রত্যেকটা ইনফরমেশন আমাদের একেবারে ঠোঁটস্থ থাকতে হবে। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। দেখো এখানে প্রথম লাইনটাই আছে হচ্ছে কোন কয়লার জ্বালানি মান সবচেয়ে বেশি, মানে বাংলাদেশে কোন কয়লা খনির জ্বালানি মান সবচেয়ে বেশি। আনসার কি, দিঘিপাড়া কয়লা খনি। এখানে কিন্তু অপশন দেওয়া খুব সহজ। অপশন থাকতে পারে বড়পুকুরিয়া, অপশন থাকতে পারে দিঘিপাড়া, অপশন থাকতে পারে খালিশপুর, অপশন থাকতে পারে জামালগঞ্জ। তো আমরা জাস্ট প্রথম লাইনটা মনে রাখবো, বাকি সবগুলা কিন্তু আমাদের পড়ার দরকার নাই। তারপর এখানে আসতে পারে কয়লার জ্বালানি মান, কয়লার প্রধান জ্বালানি উপাদানটা কি, কার্বন, তাই না? এখানে অন্য অপশন দেওয়া কিন্তু খুব সহজ, নাইট্রোজেন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অথবা হাইড্রোকার্বন থাকতে পারে। কয়লার মধ্যে কিন্তু হাইড্রোকার্বনটা মেইন না, মেইন উপাদানটা হচ্ছে কার্বন। আচ্ছা, আর সবুজ লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমরা পড়বা ভালো করার জন্য। সবুজ লাইনগুলো ইম্পর্টেন্ট, বাট হচ্ছে লাইন রেড মার্কিং গুলা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আচ্ছা, এখানে দেখো ব্রিটিশ থার্মাল ইউনিটের একটা রূপান্তর দেওয়া আছে। এই ব্রিটিশ থার্মাল ইউনিটের রূপান্তর একটু আগে বলছি যে 2019-20 মেডিকেল এডমিশন টেস্টে একটা রূপান্তর আসছে, 1 কিউসেক সমান কত ঘনফুট। তো এই জন্য এই রূপান্তর গুলো আমাদের একটু দেখতে হবে। এখান থেকে সহজেই প্রশ্ন আসতে পারে, সহজেই অপশনও দেওয়া যায়। দেখো একটু আগে যেটা বলছিলাম, এখানে বক্সে একটা কোশ্চেন দেওয়া আছে, বাংলাদেশে কোন কয়লা খনির ক্যালোরিফিক মান এত। তো বক্সের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে একটু আমাদের পড়তে হয়। তো এখানে 12,116 কোন কয়লা ক্ষেত্রের মান। আনসার কি হবে, আনসার হবে দিঘিপাড়া। কয়লার ব্যবহার, এগুলো আসলে আমাদের একবার রিডিং পড়লেই হয়ে যায়, কারণ কয়লার ব্যবহার কি এটা আসলে আমাদের বলে দিতে হয় না, আমরা সবাই অলরেডি জানি। তো সাধারণভাবে আগেই যদি রিডিং পড়া থাকে আমাদের নর্মালি এখন আর পড়তে হবে না, আর যদি না পড়া থাকে আমরা পড়ে নিব।
আচ্ছা, এখানে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহারিক মানে কয়লার ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, যেমন কুল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস। এই গ্যাসগুলো উৎপাদনে কিভাবে কয়লা ব্যবহার করা হয়, বা হচ্ছে এই গ্যাসগুলার গঠন কিরকম, কোন গ্যাস কি কি পরিমাণে থাকে, কি অনুপাতে থাকে, এখান থেকে কিন্তু খুব ভালোভাবে বেশি প্রশ্ন আসতে পারে। এই পেজটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন করা সহজ। এই যে খেয়াল করে দেখো, খুব রিসেন্টলি এখান থেকে একটা প্রশ্ন আসছে মেডিকেল এডমিশন 17-18-তে, যে ওয়াটার গ্যাসকে কি বলা হয়? ব্লু গ্যাস, তাই না? ওয়াটার গ্যাসকে ব্লু গ্যাস বলা হয়। এখান থেকে আরো আসতে পারে যে ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত। এখানে আসতে পারে হচ্ছে ওয়াটার গ্যাসে কোন কোন গ্যাস থাকে, অপশন থাকতে পারে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, অপশন থাকতে পারে নাইট্রোজেন। আনসার কি হবে? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। অনুপাত কত হবে? অনুপাত হচ্ছে 1:1। ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত 1:1। এখানে আসতে পারে ওয়াটার গ্যাস কি থেকে উৎপাদন করা হয়? আনসার হবে কি? স্টিম এবং কার্বন। আসতে পারে, যদিও সংখ্যামূলক তথ্য আমরা বলি যে গুরুত্বপূর্ণ না, এখান থেকে আসতে পারে যে ওয়াটার গ্যাস উৎপাদনের প্রয়োজনীয় তাপমাত্রা কত? 1400°C। তারপর আসতে পারে হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাস উৎপাদনে কোন গ্যাস ব্যবহার করা হয়? মানে প্রাকৃতিক মানে কৃত্রিম উপায়ে মিথেন গ্যাস উৎপাদনে কোন গ্যাস ব্যবহার করা হয়? আনসার কি হবে? ওয়াটার গ্যাস। এখানেও খুব সহজে অপশন দেওয়া যায় যে সংশ্লেষ গ্যাস, ওয়াটার গ্যাস, কুল গ্যাস, এভাবে সহজে কিন্তু অপশন দেওয়া যায়। প্রডিউসার গ্যাস, তোমরা হচ্ছে পরবর্তী পেজে দেখবে একটা বক্স আকারে দেওয়া আছে। এই বক্সটা পড়লে মোটামুটি এই 2 পেজের সামারাইজ কিন্তু অনেকটাই হয়ে যায়, যে এই কুল গ্যাসে কি কি গ্যাস থাকে, মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এখানে যেহেতু একাধিক অপশন আছে, এখানে কিন্তু 9 দিয়ে প্রশ্ন আসতে পারে যে কুল গ্যাসে কোন গ্যাস থাকে না, বা নিম্নের কোন গ্যাসটি কুল গ্যাসে অনুপস্থিত থাকে। অপশন ধরো 3টা অপশন এখান থেকে দিল, যে মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, আর বাকি আরেকটা অপশন অন্য একটা কিছু থেকে দিয়ে দিল, যে প্রোপেন দিয়ে দিল। কারণ এখানে কিন্তু দেখো প্রোপেন নাই, এখানে আছে ইথিলিন, এখানে আছে অ্যাসিটিলিন, এখানে বেনজিন আছে, বাট প্রোপেন নাই। তো সহজেই কিন্তু এখান থেকে 9 দিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর অনুপাতের কথা বললাম, যে ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত হচ্ছে 1:1। সংশ্লেষ গ্যাসে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত হচ্ছে 1:3। প্রোডিউসার গ্যাসের অনুপাত হচ্ছে 2:1। এখানে আরো বিভিন্ন ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন ধরো প্রশ্ন আসতে পারে সংশ্লেষ গ্যাসে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত, বা স্টিম থেকে, এই যে দেখো এখানে স্টিম থেকে কিন্তু ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস দুইটাই তৈরি করা হয়। তো এখানে অপশনে আসতে পারে যে স্টিম থেকে নিম্নের কোন গ্যাস তৈরি করা হয় না। এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আরেকটা সংখ্যামূলক তথ্য ইম্পর্টেন্ট, দেখো এলপিজি এর ক্যালোরিফিক মান কত? 29,500 কিলো ক্যালোরি। এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো অনেক সংখ্যামূলক তথ্য আছে, অনেকগুলা গ্যাসের ক্যালোরিফিক মান আছে, কিভাবে মনে রাখবো? সবগুলা কিন্তু আমরা রেড মার্কিং করি নাই। এখানে এলপিজিটা কেন আমরা রেড মার্কিং করছি? কারণ হচ্ছে এলপিজিটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত হয়, এই জন্য টিচারদের স্বাভাবিকভাবে এটার প্রতি একটা আকর্ষণ থাকতে পারে। এখানে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে এলপিজির কেন তীব্র গন্ধযুক্ত হয়, কারণ কি? আমরা এখানে মারক্যাপটেন যৌগ ইউজ করি। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এলপিজিতে কি যৌগ এক্সট্রা ইউজ করা হয়? অপশন মানে অপশনে থাকতে পারে মার্কেপটেন বা অন্যান্য অপশন থাকতে পারে। আবার এইভাবেও প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মার্কেপটেন জাতীয় যৌগ? এখানে থায়োমিথানল আছে, আর অন্যান্য অপশন থাকতে পারে। তারপর হচ্ছে এই যে কোনটা গ্যাস আর কোনটা তরল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, ফিশার ট্রপস পদ্ধতিতে কয়লা থেকে তরল জ্বালানি তৈরি করা হয়। এখানে আসতে পারে যে কয়লা থেকে তরল জ্বালানি গ্যাস তৈরি পদ্ধতি কি? ফিশার ট্রপস। আসতে পারে হচ্ছে তোমার হেবারবোস প্রণালী। তারপর আসতে পারে হচ্ছে এরকম অপশন দেওয়া থাকতে পারে যে কয়লা থেকে তরল জ্বালানি তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ফিশার ট্রপস। তারপর আসতে পারে হচ্ছে এলপিজি কি থেকে তৈরি করা হয়? এলপিজি কোন ধরনের গ্যাস বলতো? এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এলপিজির উৎস হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির উৎস কি? পেট্রোলিয়ামের খনি। এই যে এই বক্সটা তোমাদের পড়ে নিতে হবে, কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? আনসার কি হবে? ফিক্সড কার্বন। ফিক্সড কার্বনের পরিমাণ যত, কয়লার মান তত ভালো। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে জ্বালানি সম্পদের প্রেক্ষিত।
আচ্ছা, এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ সেরকম কিছু নাই। দেখো খেয়াল করে, এখানে জাস্ট বাংলাদেশের বিভিন্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলোর বিভিন্ন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা, তারপর হচ্ছে লোকেশন, এগুলো দেওয়া আছে। এগুলো সাধারণত এমসিকিউ তে আসে না, এডমিশন টেস্টে আসে না, এই জন্য এগুলো আমাদের পড়া লাগবে না। এই পেজটা আমরা স্কিপ করতে পারবো, এই পেজগুলো আমরা স্কিপ করতে পারবো। এখানে আবার দেখো আমাদের বিভিন্ন বিভিন্ন পণ্য উৎপাদনের মূলনীতিগুলো দেওয়া আছে। প্রথমেই আছে হচ্ছে ইউরিয়া। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে ইউরিয়া গ্যাস উৎপাদনের কাঁচামাল কি। এখানে কাঁচামাল কি হবে? কাঁচামাল হবে হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আবার এইভাবেও প্রশ্ন হইতে পারে, যদি অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস না থাকে তাহলে কাঁচামাল কি হবে? কাঁচামাল হবে তাহলে মিথেন। এই যে দেখো, প্রথমেই ইউরিয়া গ্যাস তৈরি করা হয় হচ্ছে মিথেন, সরি, অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে। আর অ্যামোনিয়া গ্যাসটা কোত্থেকে আসে? অ্যামোনিয়া গ্যাসটা আসে হচ্ছে তোমার বায়ো নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে। হাইড্রোজেনটা কোত্থেকে আসে? হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। অর্থাৎ একেবারে ইনিশিয়াল কাঁচামাল বললে কি আনসার হবে? আনসার হবে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে প্রাকৃতিক গ্যাস কোত্থেকে উৎপাদন করা হয় বা প্রাকৃতিক গ্যাস উৎপাদনে নিম্নের কোন গ্যাস ব্যবহার করা হয়, তাহলে কি আনসার হবে? মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। নরমালি প্রাকৃতিক গ্যাস না দিয়ে অপশনে কিন্তু মিথেনও থাকতে পারে, তো আমাদের এটা বুঝে নিতে হবে। সবসময় এরকমই থাকবে এরকম না, অনেক সময় প্রশ্নটাকে একটু মডিফাই করা হতে পারে, অপশনগুলোকে একটু বই থেকে ভিন্ন করা হতে পারে, বাট আমাদের কিন্তু ঘাবড়ে গেলে চলবে না। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে কিছু তাপমাত্রা আসতে পারে, তারপর প্রবাহক আসতে পারে, যে মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন উৎপাদনে কি কি প্রবাহক ব্যবহার করা হয়। আয়রন অক্সাইড, অথবা অপশনে থাকতে পারে নিকেল, অপশনে থাকতে পারে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে আনসার হবে আমাদের আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড। এখান থেকেও কিন্তু শিক্ষকের অপশন তৈরি করা সহজ, তার মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও আছে, অলরেডি কিন্তু আসছে। এবং তোমাদেরকে বারবার আমি যেটা বলতেছি যে চ্যাপ্টারে যেখানেই শুরুর লাইন এবং শেষ লাইনগুলো ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো এখন পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন দেখলাম বেশিরভাগ কিন্তু চ্যাপ্টারের শেষের দিকের, মানে সরি, পেজের শুরুর দিকের অথবা শেষের দিকের লাইন থেকে বেশি আসছে, তাই না? অথবা যেখান থেকে অপশন তৈরি করা সহজ, তোমরা নিজেরা ট্রাই করবে। যেখান থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা সহজ বলে মনে হবে, বা যেখান থেকে হচ্ছে আমাদের ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এই প্রশ্নগুলো বেশি আসছে, সেই জায়গাগুলোকে বেশি ফোকাস করবে, সেই তথ্যগুলোকে বেশি মনে রাখবে। আচ্ছা, এখান থেকে যদিও এটা বিভিন্ন জায়গায় আছে যে ইউরিয়া, সরি, অ্যামোনিয়া উৎপাদনে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত, এটা আসতে পারে। অথবা অ্যামোনিয়া উৎপাদনে কি কি গ্যাস ব্যবহার করা হয়, বা কোন গ্যাস বেশি ব্যবহার করা হয়, কোন গ্যাসটা বেশি হবে? হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু 3 অনুপাতে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এখানে উদ্ভিদের বিভিন্ন সার, যেহেতু আমরা ইউরিয়া সারের প্রস্তুতি পড়লাম, এখানে ইউরিয়া সার বা এবং অন্যান্য সারের যে প্রায়োগিক দিকটা আছে এটা উল্লেখ করা হয়েছে। এটা যদি অনেকটা জীববিজ্ঞানের সাথে রিলেটেড, কিন্তু কেমিস্ট্রিতেও কিন্তু আসতে পারে যেহেতু বইতে আছে। যেমন দেখো, ফসফরাস কি করে? উদ্ভিদের মূল বৃদ্ধিতে সহায়তা করে। পটাশ সার কি করে? উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। তারপর উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কি দরকার? নাইট্রোজেন সার। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন সার সবচেয়ে গুরুত্বপূর্ণ? আনসার হবে নাইট্রোজেন। ফুল ফল ধারণে কোন সার সবচেয়ে গুরুত্বপূর্ণ? কি হবে? পটাশিয়াম যুক্ত সার। মূল বৃদ্ধিতে কোন সার দরকারি? আসতে পারে ফসফরাস সার। এখান থেকে অপশন তৈরি করা খুবই সহজ। দেখো, এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে যে প্রধান 4টি সার, এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ না, এখানে কিন্তু হেডিং আকারে উল্লেখ আছে। তো এখান থেকে অপশন দেওয়া খুব সহজ। আসতে পারে নিচে কোনটি প্রধান, মানে নিচে কোনটি ফসফরাস সার নয়। 4টা ফসফরাস সারের নাম দেওয়া আছে: ক্যালসিয়াম সুপারফসফেট, তারপর ক্যালসিয়াম সুপারফসফেট নাইট্রেট, ট্রিপল সুপারফসফেট, টিএসপি। এই যে টিএসপি এর ফুল ফর্মও কিন্তু আসতে পারে মাঝে মাঝে, কিন্তু পরীক্ষায় বিভিন্ন শব্দের ফুল ফর্ম আসে, যেমন হচ্ছে লেজারের ফুল ফর্ম একবার আসছিল মনে হয়, জিকে তে আসছিল যদিও। তো এগুলো জিকে তো আসতে পারে, কেমিস্ট্রির অংশ হতে পারে, কারণ শিক্ষক কি প্রশ্ন করবে সেই বিষয়তে হচ্ছে কোনো রেস্ট্রিকশন নাই। তারপর দেখো, কাঁচ বা গ্লাস উৎপাদনের মূলনীতি। এই যে এই পার্টটাও খুব ইম্পর্টেন্ট, কাঁচ থেকে অনেকবার প্রশ্ন আসে, মেইনলি হচ্ছে কাঁচের টাইপস সম্পর্কে আমরা পরবর্তী পৃষ্ঠাতে দেখবো। তার আগে এখানে একটু খেয়াল করো যে কাঁচ বা গ্লাস হচ্ছে রাসায়নিকভাবে সোডিয়াম ক্যালসিয়ামের ডিসিলিকেট মিশ্রণ। অর্থাৎ এখানে সোডিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে এবং সিলিকেট থাকে।
এবং এটা হচ্ছে তোমার শক্ত, ভঙ্গুর এবং অনিয়তাকার, নন ক্রিস্টালাইন। আসতে পারে হচ্ছে কাঁচ কোন ধরনের পদার্থ, ক্রিস্টালাইন, নন ক্রিস্টালাইন, কলয়েডাল, এরকম অপশন থাকতে পারে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে অনেকেই পেস লাগাতে পারো, যে কাঁচ কিন্তু তরল। আমরা স্বাভাবিকভাবে হচ্ছে দেখে ধরতে পারি, মনে করতে পারি কাঁচ কঠিন, কিন্তু কাঁচ কি, কাঁচ হচ্ছে তরল। এটাও আসতে পারে, যেহেতু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটা প্রশ্ন, যে কাঁচ কোন ধরনের পদার্থ, কঠিন, তরল, গ্যাস। গ্যাস তো তোমরা আনসার করবে না স্বাভাবিকভাবেই। কঠিন এবং তরলের মধ্যে অনেকেই একটু ঝামেলা করবা, যাদের পড়া আছে তারা তো নিশ্চয়ই তরল দাগাবা। তারপর হচ্ছে কাচের রাসায়নিক সংকেত, দেখো খেয়াল করে, এটা কিন্তু আসছে অলরেডি মেডিকেল এডমিশন টেস্ট 17-18। অনেকেই হচ্ছে যেগুলো আসে স্কিপ করে যাও। মেডিকেলে কিন্তু প্রশ্ন রিপিট হয়, তোমরা যদি প্রশ্ন ব্যাংকটা দেখো, আমাদের উন্মেষ থেকে যে প্রশ্ন ব্যাংকটা প্রোভাইড করা হয়েছে, খেয়াল করে দেখো যে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়। এই জন্য প্রশ্ন একবার আসছে মানেই ওই পেজটার গুরুত্ব তোমাদের কাছে বেড়ে যেতে হবে। কোনোভাবেই ওই আগে আসা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, স্কিপ করা যাবে না। এটাও চলে আসতে পারে, ইচ্ছাকৃত ভাবে রিপিট করবে এরকম না, অনিচ্ছাকৃত ভাবেও কিন্তু রিপিট করতে পারে। তারপর এখানে দেখো সল্ট কেক এস, এখানে প্রশ্ন আসতে পারে যে সল্ট কেক এস এর সংকেত কি, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফেট। তারপর হচ্ছে তোমার কাচের গৌণ উপাদান কি কি আছে, খেয়াল করে দেখো। এই পুরো জায়গাটাকে কিন্তু আমরা হচ্ছে থার্ড ব্রেকেট দিয়ে দিছি, তার মানে পুরো জায়গাটাই পড়তে হবে, এবং পুরো জায়গাটাই হচ্ছে রেড মার্কিং। যে রঙিন কাঁচ তৈরিতে কি ব্যবহৃত হয়, বা রঙিন কাঁচ তৈরিতে কি ব্যবহৃত হয় না, এইভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। তারপর হচ্ছে কাচের মধ্যে যে বুদবুদ থাকে, গ্যাস বুদবুদ, গ্যাস বুদবুদ দূর করার জন্য কি ইউজ করা হয়। গ্যাস বুদবুদ যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড দূর করার জন্য আমরা ইউজ করি স্বচ্ছকারক রূপে। এখান থেকে আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে কাচ স্বচ্ছকারক রূপে কি ব্যবহৃত হয়, তাহলে কি আসবে, সোডিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে স্বচ্ছ বা পরিষ্কার গ্লাস তৈরিতে কোন ধরনের উপাদান ব্যবহৃত হয়। আসতে পারে সবুজ গ্লাস তৈরিতে কি ইউজ হয়, তারপর আসতে পারে হলুদ গ্লাস তৈরিতে কি ইউজ হয়, তারপর আসতে পারে হচ্ছে কাঁচকে বর্ণহীন করার জন্য, একেবারে ফ্রেশ বর্ণহীন করার জন্য, ধরো একটা রঙিন কাঁচ আছে, ওইটাকে হচ্ছে তুমি রিসাইকেল করতে গিয়ে ওইটাকে বর্ণহীন করবে, তাতে কি ইউজ করতে হবে, এই যে তখন ইউজ করতে হবে আমাদের বিরঞ্জক পদার্থ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এইভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। আচ্ছা, তারপর আমরা, তারপর দেখো এখান থেকে কাঁচ উৎপাদনে কি কি ধাপ ব্যবহার করা হয় সেই ধাপের নাম আসতে পারে। যেমন ধরো এই যে অ্যানিলিং, প্রশ্ন আসতে পারে যে অ্যানিলিং, অ্যানিলিং ধাপটি কোন কি উৎপাদনের সাথে জড়িত। অপশনে থাকতে পারে তোমার কাঁচ, অপশনে থাকতে পারে সিরামিক, অপশনে থাকতে পারে তোমার চামড়া প্রক্রিয়াজাতকরণ। এইভাবে প্রশ্ন আসতে পারে। তো হচ্ছে যেগুলা, যে পেজগুলো একটু কঠিন, সেখান থেকে হচ্ছে মানে যদি তোমাদের বেশি পড়া সম্ভব না হয়, খুব বেশি মুখস্থ করা সম্ভব না হয়, তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে তোমাদের ধাপগুলো অন্তত ধাপগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে রাখতে হবে, যে অ্যানিলিংটা কোন কি উৎপাদনের সাথে জড়িত, ফিনিশিং কি উৎপাদনের সাথে জড়িত, কিউরিং কি উৎপাদনের সাথে জড়িত। যেমন কিউরিং হচ্ছে চামড়া, অ্যানিলিং হচ্ছে কাঁচ। অ্যানিলিং মানে কি, অ্যানিলিং মানে হচ্ছে পান দেয়া বা কোমলায়ন। এরূপ যেখানে যেখানে এক মানে একটা শব্দের একাধিক সিনোনিম থাকে বা একাধিক নাম থাকে, সেইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন আসতে পারে এইভাবে, নিচের কোনটি তুলনামূলক ভিন্ন, অপশনে থাকতে পারে অ্যানিলিং, অপশনে থাকতে পারে পান দেয়া, অপশন থাকতে পারে কোমলায়ন। এই তিনটা অপশন দিয়ে আরেকটা অপশন দিয়ে দিবে ফিনিশিং, বুঝছো? তো আনসার কি হবে, ফিনিশিং। ধরো এইভাবে প্রশ্ন আসলো যে নিচের কোনটি তুলনামূলক ভিন্ন, অপশনে থাকলো অ্যানিলিং, অপশনে থাকলো পান দেয়া, অপশনে দিয়ে দিল কোমলায়ন, আর একটা অপশন দিল ফিনিশিং। তাহলে আনসার কি হবে, ফিনিশিং, কারণ ফিনিশিং কিন্তু ভিন্ন। কোমলায়ন, পান দেয়া আর অ্যানিলিং হচ্ছে সেম। আচ্ছা, এইখান থেকে খেয়াল করে দেখো, খুব রিসেন্ট মেডিকেল এডমিশন টেস্ট 18-19 এবং মেডিকেল এডমিশন টেস্ট, হ্যাঁ 18-19 দুইবার এখান থেকে প্রশ্ন আসছে, দেখছো কত ইম্পর্টেন্ট এই জায়গাটা। যে কোনটি স্বচ্ছ গ্লাস, এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে, কোনটি স্বচ্ছ গ্লাস, ফিল্ম গ্লাস, অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস। এখান থেকেও হচ্ছে ওই আগে যেরকম বলছি যে তিনটা অপশন দিয়ে বলবে কোনটি ভিন্ন, এরকম প্রশ্ন আসতে পারে, যে অপশন দিয়ে দিল নিচে কোনটি ভিন্ন, প্রশ্নে থাকলো নিচে কোনটি ভিন্ন, অপশন দিয়ে দিল ফিল্ম গ্লাস, অপটিক্যাল গ্লাস, লেড গ্লাস, আর একটা অপশন দিয়ে দিল হার্ড গ্লাস। তখন আমাদের আনসার করতে হবে হার্ড গ্লাস। এই যে দেখো এখানে আরেকটা বক্স আকৃতির প্রশ্ন আছে, যে নিচের কোনটি কাচের প্রধান উপাদান নয়। খেয়াল করে দেখছো, আমরা কাচের উপাদানে কি পাইছিলাম, ক্যালসিয়াম পাইছিলাম, সিলিকেট পাইছিলাম, সোডিয়াম পাইছিলাম। তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে অ্যালুমিনিয়াম। এখানে আনসার হবে হচ্ছে
অ্যালুমিনিয়াম। আচ্ছা, তারপর এখান থেকে অন্যান্য যে গ্লাসগুলো আছে সবগুলো থেকে সেম একইভাবেই প্রশ্ন আসতে পারে যে হার্ড গ্লাস কি, হার্ড গ্লাসের সংকেত কি, হার্ড গ্লাসের অপর নাম কি, তারপর হচ্ছে ফ্লিম গ্লাসের অপর নাম কি, অপটিক্যাল গ্লাসের অপর নাম কি, সেরিয়াম গ্লাসের অপর নাম কি, বা হচ্ছে চশমার কাঁচ হিসেবে কোন কাঁচ ব্যবহৃত হয়। এখানে দেখবা খেয়াল করে যে অনেকগুলা কাঁচই চশমার কাঁচ, যেমন হচ্ছে তোমার ফ্লিম গ্লাসও চশমার কাঁচ, আবার ক্রুক্স গ্লাসও হচ্ছে চশমার কাঁচ। তো এইভাবে আসতে পারে, তিনটা অপশনে চশমার গ্লাস থাকবে আর একটা অপশনে চশমার গ্লাস থাকবে না। তো প্রশ্ন আসবে এইভাবে, নিচের কোনটি চশমার গ্লাস হিসেবে ব্যবহৃত হয় না। এখান থেকে দেখো খেয়াল করে বুলেট, পিপেট, বিকার, রিয়েজেন্ট, বোতল সহ শক্ত কাচ যন্ত্রপাতিতে হার্ড গ্লাস ব্যবহৃত হয়। তো এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক ল্যাবরেটরিতে, যদি একটু কঠিন করতে চাই এইভাবে প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক ল্যাবরেটরিতে যে অ্যাপারেটাস গুলো থাকে, যে কাজ যন্ত্রপাতি গুলো থাকে, সেগুলো তৈরিতে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়? হার্ড গ্লাস। তোমরা এটা হচ্ছে রসায়নের যে প্রথম পত্রের প্রথম অধ্যায় সেখানে হয়তো এটা পড়ছো। তারপর দেখো এখানে আরো অনেক ধরনের গ্লাস আছে, এই জায়গাটা আমি জানি তোমাদের পড়া একটু টাফ হবে, তারপর যেহেতু এখান থেকে তিনবার দেখো, আগের পেজ থেকে দুইটা এবং এখান থেকে তিনটা, সর্বমোট তিনবার প্রশ্ন আসছে, এই জন্য এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই জায়গাটা পড়তেই হবে কষ্ট হলেও। যদি তোমাদের মনে না থাকে তাহলে হচ্ছে তোমরা একটু খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, খাতায় লিখে, বুঝছো? খাতায় লিখে প্র্যাকটিস করলে আমাদের একটু বেশি মনে থাকে। প্রত্যেকটা গ্লাস লিখে সেই গ্লাসগুলোর হচ্ছে রাসায়নিক সংকেত আর ব্যবহার যদি খাতায় লিখো তাহলে একটু বেশি মনে থাকবে। এখানে আরেকটা প্রশ্ন দেখো অলরেডি আসছে যে কাঁচ তৈরিতে খোদাই, মানে গ্লাসের উপর খোদাই করার জন্য কি ইউজ হয়? হাইড্রোজেন ফ্লোরাইড। তারপর হচ্ছে এই মানে খোদাই করাটাকে বলা হয় এচিং অফ গ্লাস। এখানে আসতে পারে যে কাচের উপর নকশা অঙ্কন করাকে কি বলে? ফিনিশিং, কোমলায়ন, পান দেয়া, এচিং, এরকম আসতে পারে কিন্তু। বা হচ্ছে এচিং করা হয় কিসে? কাচে, সিরামিকে, এরকম আসতে পারে। তারপর দেখো আমরা বলছি সবার শেষ লাইন, পেজের সবার শেষ লাইন ইম্পর্টেন্ট, তাহলে এই যে ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কাচের তরলীকরণ তাপমাত্রা কত? কাচের তরলীকরণ তাপমাত্রা হচ্ছে 1300 ডিগ্রি সেলসিয়াস। অনেক সময় ইদানিং তোমরা খেয়াল করবা যে প্রশ্নের মধ্যে ইংলিশ টার্ম বেশি থাকে, এই জন্য অবশ্যই ইংলিশ ওয়ার্ড গুলা, যেমন হচ্ছে তরলীকরণ তাপমাত্রা ইংলিশ হচ্ছে লিকুইডাস টেম্পারেচার, আসতে পারে। আবার হচ্ছে দেখো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড অলরেডি চলে আসছে, এখানে আসতে পারে হচ্ছে সিলিসিক অ্যাসিড, হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিডের সংকেত বলো। হাইড্রোফ্লুরোসিলিসিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? বা হচ্ছে কাচে নকশা করতে বা হচ্ছে এচিং অফ গ্লাসে কি, কোন যৌগ, নিম্নের কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়? এইভাবে প্রশ্ন আসতে পারে কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে সিরামিক উৎপাদনের মূলনীতি। দেখো এখানে সিরামিক উৎপাদনের তিনটি কাঁচামালের কথা উল্লেখ করা হয়েছে, তাহলে প্রশ্ন আসতে পারে যে সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল কয়টি? প্রশ্ন আসতে পারে, এই যে দেখো অলরেডি কিন্তু একবার চলে আসছে মেডিকেল এডমিশন 16-17, যেখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আগে কোশ্চেন আসছে, তার মানে মনে করতে হবে এই পেজটা টিচারের চোখে খুব সহজে পড়ছে, তার মানে হচ্ছে এই পেজের গুরুত্ব তোমার কাছে বেড়ে যাইতে হবে, বুঝছো? কোনো চাপ, কোনো পেজ, একটা পেজ থেকে আগে প্রশ্ন আসছে মানে এই পেজের গুরুত্ব শিক্ষকের কাছে বেশি, বা হচ্ছে একটা ফ্রেশ বই যদি শিক্ষকের চোখে পড়ে তাহলে হচ্ছে এই পেজটা থেকে, এরকম ধরনের পেজ থেকে প্রশ্ন বেশি আসতে পারে, তখন এই ধরনের পেজগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। এরকম এখান থেকে নয় দিয়ে প্রশ্ন আসতে পারে, যেখানে হচ্ছে তিনটা অপশন থাকে, তিনটা কাঁচামাল থাকে, বা তিন ধরনের থাকে, এরকম প্রশ্ন থেকে আসতে পারে হচ্ছে তোমার কোনটি নয়, এইভাবে কোনটি নয় দিয়ে প্রশ্ন আসতে পারে যে সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল নয় কোনটি? অপশনে ধরো দিল চায়না ক্লে, অপশনে দিল সিলিকা, অপশন দিল ফেলসপার, অপশনে দিয়ে দিল মোলাইট। যদিও মোলাইট হচ্ছে তোমার সিরামিক উৎপাদনের সাথে জড়িত, কিন্তু এটা তো হচ্ছে প্রধান কাঁচামালের মধ্যে পড়ে না, এই জন্য এইভাবে কিন্তু আসতে পারে। তাহলে আনসার হবে মোলাইট। তারপর এখানে দেখো এই যে বিগালক, বিগালক ইংলিশে আসতে পারে যে বিগালক মানে কি ফ্লাক্সিং পদার্থ, আবার এইভাবে আসতে পারে নিচে কোনটি ফ্লাক্সিং পদার্থ, যেমন হচ্ছে ফ্লাক্সিং পদার্থ হচ্ছে এখানে সিলিকন ডাইঅক্সাইড। ফ্লাক্সিং পদার্থের কাজ কি? এভাবে আসতে পারে তাপমাত্রা হ্রাস করে, গলন তাপমাত্রা হ্রাস করে।
তারপর আসতে পারে সিরামিক শিল্পে কোন ধরনের কি কি বিগালক ইউজ করা হয়, যেমন বোরাক্স। অনেক সময় রাসায়নিক সংকেত আসতে পারে, বোরাক্সের রাসায়নিক সংকেত কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে বোরাক্সের রাসায়নিক সংকেত আসতে পারে, ক্রায়োলেটের রাসায়নিক সংকেত আসতে পারে, আবার আসতে পারে হচ্ছে সিরামিক শিল্পে কোন ধরনের বিগালক ব্যবহার করা হয় বা কোন কোন ফ্লাক্সিং পদার্থ ব্যবহার করা হয়। অনেক সময় ইংলিশেও আসতে পারে, বাংলায় আসতে পারে। তোমরা রিসেন্ট প্রশ্নগুলো খেয়াল করে দেখবা ইংলিশে অপশন আসে বেশি, এই জন্য ইংরেজিগুলোকে একটু নজর দিতে হবে। প্রত্যেকটা টার্মে যেগুলো বইতে ইংলিশ আছে, বইতে না থাকলে তোমাদের পড়া লাগবে না, বাট যেগুলো বইতে আছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন এখানে বইতে ফ্লাক্সিং পদার্থ পাশে দেওয়া আছে, বা আগের পৃষ্ঠায় দেখছিলে তরলীকরণ তাপমাত্রা লিকুইড টেম্পারেচার পাশে দেয়া ছিল। এখানে আরো কিছু রাসায়নিক পদার্থে হচ্ছে সংকেত আসতে পারে, যেমন ক্রিস্টোবেলাইট, মোলাইট। এখান থেকে অলরেডি মনে হয় একবার আসছে ডেন্টালে, এভাবে আসতে পারে। তারপর এভাবে আসতে পারে বিস্কুট। এই যে বিস্কুট শব্দটি কি উৎপাদনের সাথে জড়িত? অপশন ধরো দিল কাঁচ উৎপাদন, অপশন দিল সিরামিক উৎপাদন, অপশন দিল হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণ, এইভাবে আসতে পারে। অপশন দিয়ে দিল আয়রন রিসাইক্লিং। তো হচ্ছে এই এই পেজটা পড়ার জন্য কিন্তু তোমাদের সবকিছু পড়া লাগতেছে না, জাস্ট কয়েকটা দাগানো লাইনগুলো পড়লেই হয়ে যেতেছে। এই যে এখানেও আরেকটা জিনিস, বিস্কুট ফায়ারিং। এরকম হেডিং গুলা নর্মালি ওই আগে যেরকম বললাম এইভাবে আসবে, যে বিস্কুট ফায়ারিং কোন প্রক্রিয়ার সাথে জড়িত? সিরামিক উৎপাদন, কাঁচ উৎপাদন, চামড়া প্রক্রিয়াজাতকরণ, ইউরিয়া উৎপাদন, এইভাবে আসবে। তারপর দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিলে কি হয়? বেগুনি বর্ণযুক্ত হয়। তারপর কপার অক্সাইড দিলে কি বর্ণযুক্ত হয়? সবুজ বর্ণযুক্ত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইভাবে আসতে পারে যে সিরামিককে বেগুনি বর্ণযুক্ত করার জন্য কি ব্যবহৃত হয়? কি আনসার হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটা কিন্তু আরেকভাবে মনে রাখা যায়। তোমরা জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন রঙের হয়? হালকা বেগুনি রং যুক্ত হয়। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে আমরা কি করব? বেগুনি রং যুক্ত করব। কপার অক্সাইড দিলে কি হবে? সবুজ বর্ণ হবে। ফেরিক অক্সাইড দিলে হবে তোমার হলুদ বর্ণ। আসতে পারে এখান থেকে, এখান থেকে অপশন দেওয়া খুব সহজ, যে বেগুনি বর্ণ উৎপাদনে কি ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অপশন থাকবে, কপার অক্সাইড অপশন থাকবে, আয়রন অক্সাইড। বা হচ্ছে আসতে পারে নীল বর্ণযুক্ত করার জন্য কি ব্যবহৃত হয়? অপশন থাকবে কোবাল্ট অক্সাইড, কপার অক্সাইড, আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তোমরা নিজেরাই বুঝতে পারবা। তোমরা হচ্ছে পড়ার সময় খেয়াল করবা যে কোন লাইনটা থেকে তুমি প্রশ্ন বানাইতে পারতেছো, কোন শুধু প্রশ্ন বানাইলেই হবে না, তোমাকে কিন্তু চারটা সুন্দর অপশন দিতে হবে। তো তুমি যেখান থেকে এরকম অপশন দিতে পারবা সেই লাইনগুলোর গুরুত্ব বেশি, কারণ তুমি না পারলে শিক্ষক হচ্ছে এখান থেকে অপশন দিতে পারবে না। তারপর হচ্ছে সিরামিক শিল্পের ব্যবহার। দেখো সিরামিকের ব্যবহার, সিরামিক কি রূপে ইউজ হয়? বৈদ্যুতিক ইনসুলেটর রূপে। তারপর হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরিতে ব্যবহৃত হয়। তো আসতে পারে যে শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরিতে কি ব্যবহৃত হয়, বা বৈদ্যুতিক ইনসুলেটর রূপে কি ব্যবহৃত হয়, আসতে পারে। বা নিচে কোনটি সিরামিকের ব্যবহারের ক্ষেত্র নয়? নয় দিয়েও প্রশ্ন আসতে পারে, যদিও রিসেন্টলি নয় দিয়ে প্রশ্ন একটু কম আসতেছে। আচ্ছা, তারপর দেখো পাল্প পেপার উৎপাদনের মূলনীতি। এইখানেও দেখো তিনটি উপাদানের কথা উল্লেখ করা হয়েছে, সেলুলোজ, লিগনিন, হেমিসেলুলোজ। এখানেও কিন্তু নয় দিয়ে প্রশ্ন আসতে পারে, যে পাল্প উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় না, কোনটি কাজে লাগে না, কোনটি উপাদান নয়, পাল্প উৎপাদনের উপাদান নয় কোনটি, এভাবে আসতে পারে। যেখানে তিনটা থাকে সেখানে হচ্ছে নয় দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে চারটা অপশন তৈরি করার চাইতে একটা অপশন বের করা খুব সহজ। তারপর এখান থেকে আসতে পারে কুকিং লিকার হিসেবে কি ব্যবহৃত হয়, ব্লিচিং এজেন্ট কোনটি? এই যে ক্লোরিন অক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, ওজন। এটা অলরেডি তোমরা হচ্ছে পরিমাণগত রসায়নও পড়ে ফেলছো, এখানে আরেকবার রিভিশন হইলো। ব্লিচিং এজেন্ট নয় কোনটি, ব্লিচিং এজেন্ট কোনটি, এখান থেকে কিন্তু অপশন দেওয়া খুব সহজ। এখানে দেখো খেয়াল করে ক্লোরিন অক্সাইড আছে Cl O2, এখানে কিন্তু Cl O2 না দিয়ে হচ্ছে এইভাবেও দিতে পারে ClO। এই জন্য আমাদের একটু সংকেতটা একটু লিখে প্র্যাকটিস করতে হবে। ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের সংকেত আসতে পারে, এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, তোমরা ক্লাস 9-10 এটা পড়ছিলা, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড CaOCl2। সংকেতটা একটু লিখে প্র্যাকটিস করলে ভালো। তারপর হচ্ছে ওজন, ওজনের সাথে হচ্ছে কনফিউজ করার জন্য স্টুডেন্টদেরকে এখানে কিন্তু অক্সিজেন দিতে পারি, অক্সিজেন কি হবে? হবে না। তারপর হচ্ছে ব্ল্যাক লিকার,
আসতে পারে। ব্ল্যাক লিকার দেখলে তোমরা অনেকেই হচ্ছে সিরামিক ভাবতে পারো, এই জন্য এখান থেকেও কিন্তু কনফিউজ করার মতো প্রশ্ন আসতে পারে, যেহেতু আবার পেজের সবার শেষ লাইন শিক্ষকের নজরে পড়ার সম্ভাবনাও বেশি। যে ব্ল্যাক লিকার কোন শিল্পের সাথে জড়িত, বা ব্ল্যাক লিকারের সংকেত কি, বা ব্ল্যাক লিকারের রং কি। দেখো ব্ল্যাক লিকার যদিও ব্ল্যাক, কিন্তু জিনিসটা কিন্তু ব্ল্যাক না, জিনিসটা কি, বাদামি। তো এরকম ব্যতিক্রম ধর্মী যেখানে লাইন আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ব্যতিক্রম ধর্মী তথ্য, যেমন ব্ল্যাক লিকার শুনে মনে হতে পারে ব্ল্যাক, কিন্তু আসলে কি বাদামি রং। বা ব্ল্যাক লিকারের উপাদান সংকেত কি, বা ব্ল্যাক লিকার কোন শিল্পের সাথে জড়িত, আসতে পারে এইভাবে প্রশ্ন। তারপর এখানে দেখো পাল্প উৎপাদনের তিনটা পদ্ধতি আছে, আবারও তিনটা অপশন, আবারও নয় দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। নিচের কোনটি পাল্প উৎপাদনের পদ্ধতি নয়? সালফেট পদ্ধতি বা ক্রাফট পদ্ধতি, তারপর হচ্ছে সালফাইড পদ্ধতি, সোডা পাল্প পদ্ধতি। এখানে আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে ক্রাফট পদ্ধতি নয় কোনটি। এখানে ক্রাফট কার কার অপর নাম? ক্রাফট হচ্ছে সালফেটের অপর নাম। তাহলে ক্রাফট মানে এখানে কিন্তু কনফিউজ করা খুব সহজ, যে ক্রাফট এর অপর নাম কোনটি। অপশনে সালফেট দিয়ে দিল, সালফেট দিয়ে দিল, সোডা পাল্প দিয়ে দিল। তো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে পাল্পের বিরঞ্জন। আমরা অলরেডি বিরঞ্জক বা ব্লিচিং এজেন্ট গুলোর নাম পড়ে আসছি, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, তারপর ওজন, ক্লোরিন ডাইঅক্সাইড, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। এখানে আরেকবার একই কথা উল্লেখ করা হয়েছে, বিরঞ্জনে কি কি ব্যবহার হয় এটা এখন আর পড়া লাগবে না, যেহেতু আগে অলরেডি পড়ে ফেলা হয়েছে। তারপর হচ্ছে এগুলা সাধারণত জীববিজ্ঞান থেকে আসার কথা। দেখো 40 to 45% থাকে হচ্ছে সেলুলোজ, 30 থেকে 35% থাকে হেমিসেলুলোজ। আসতে পারে সংখ্যামূলক তথ্য, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই যে এখানে আবার তিন, দেখো দেখছো আমরা কতগুলা পাইলাম, এখানে আবার কিন্তু তিন, যেখানেই তিন সেখানেই কিন্তু নিচের কোনটি নয়, এইভাবে প্রশ্ন আসতে পারে। যে নিচের কোনটি, বা নিচের কোনটি হচ্ছে তোমার পাল্প বা মন্ড থেকে কাগজ তৈরির ধাপ নয়। অপশনে বিটিং দিয়ে দিল একটা, রিফাইনিং দিয়ে দিল একটা, একটা দিয়ে দিল কাগজ শীট তৈরি, আরেকটা দিয়ে দিল কিউরিং। কিউরিং কিন্তু কাগজের সাথে কোনোভাবেই জড়িত না। কিউরিং হচ্ছে কি, চামড়া প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত। এইভাবে কনফিউজ করে প্রশ্ন আসতে পারে। আর এখানে নিচে দেখো অলরেডি বিরঞ্জগুলোর নামই উল্লেখ করে আসছে, যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। সিমেন্ট উৎপাদন, সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে আসতে পারে হচ্ছে বাংলাদেশি উৎপাদনের, মানে বাংলাদেশি উৎপাদিত সিমেন্ট গুলা কোন শ্রেণীভুক্ত? পোর্টল্যান্ড, পজুলানা, ক্যালসিয়াম অ্যালুমিনেট, এরকম আসতে পারে। তারপর সিমেন্টের সংযুক্তে আসতে পারে, আমরা একটু আগে দেখছিলাম যে হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে যে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা কিন্তু আসছিল। তো এরকম সংখ্যামূলক তথ্য আসতে পারে, যেগুলো হচ্ছে চোখে পড়ার মতো, সবচেয়ে সহজে চোখে পড়ে। যেমন এখানে কিন্তু এই পেজের মধ্যে সংখ্যামূলক তথ্য অনেকগুলো আছে, কিন্তু শেষের দিকেই সবার আগে চোখ পড়বে এবং চুনের উপর পড়তে পারে। তো হচ্ছে স্বাভাবিকভাবে এটা আসার সম্ভাবনা কিন্তু বেশি। তারপর দেখো প্রাথমিক কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরি করার দুটি পদ্ধতি আছে, একটা সিক্ত পদ্ধতি, একটা ড্রাই পদ্ধতি বা শুষ্ক পদ্ধতি। এইভাবে আসতে পারে যে নিচের কোনটি কাঁচামাল গুঁড়ার মিশ্রণ তৈরির পদ্ধতি নয়? আসতে পারে নিচের কোনটি পদ্ধতি, আসতে পারে কোন পদ্ধতিতে জ্বালানি খরচ বেশি, শুষ্ক পদ্ধতি নাকি সিক্ত পদ্ধতি, বা কোন পদ্ধতিতে জ্বালানি খরচ কম, একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখো থার্ড ব্রেকেট দিয়ে বিশাল বড় বড় রেড মার্কিং দেওয়া আছে, এখান থেকেও সংকেত আসতে পারে, এখান থেকে আসতে পারে সংযুক্তে আসতে পারে, কোনটি নয় এভাবে প্রশ্ন আসতে পারে, বা বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন আসতে পারে, যদিও বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন ইদানিং অল্প অল্প আসছে। তারপর আসতে পারে ক্যালকেরিয়াসের সংকেত কি। দেখো ক্যালকেরিয়াস, এখানে ক্যালকেরিয়াস বলতে চুনকে বলা হয়েছে। তারপর এখানে স্লারি মিশ্রণ, এই ওয়ার্ড গুলো কার সাথে রিলেটেড, এইভাবে প্রশ্ন আসতে পারে। সিমেন্ট উৎপাদন থেকে অলরেডি মানে খুব বেশি প্রশ্ন আসে নাই, কারণ হচ্ছে এখানে যে প্রক্রিয়াগুলা বা মূলনীতিগুলা একটু কনফিউজড। তারপরও কিছু প্রশ্ন মানে খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা খুবই বেশি। যেমন হচ্ছে জিপসাম, খেয়াল করে দেখো জিপসামের কাজ কি? সিমেন্টের জমাট বাঁধা, মন্থর করে। আসতে পারে যে সিমেন্টের জমাট বাঁধা মন্থর করে কোন উপাদান? জিপসাম। বা জিপসামের কাজ কি? সিমেন্টের জমাট বাঁধা রোধ করা, সিমেন্টের জমাট বাঁধা ত্বরান্বিত করা, নাকি প্রতিরোধ করা, এইভাবে আসতে পারে কিন্তু।
এখানে খেয়াল করে দেখো, জিপসাম কিন্তু সিমেন্টকে জমাট বাঁধা একেবারে রোধ করতেছে না, সে কি করতেছে, মন্থর করতেছে, একটু স্লো করতেছে, একেবারে বন্ধ করতেছে না, দ্রুত করতেছে না। আবার তারপর হচ্ছে তোমার চামড়া ট্যানিং। এখানে ট্রেনিং কয় ধরনের আসতে পারে, প্রি ট্রেনিং, তারপর হচ্ছে তোমার প্রি ট্রেনিং বা বিম হাউস ট্রেনিং, এবং ট্রেনিং প্রক্রিয়াকরণ, মানে দুটি অংশে ভাগ করছে, আসতে পারে কয়টি অংশে ভাগ করছে বা নিচে কোনটি অংশ নয়, এভাবে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ না আসলে। তারপর আসতে পারে হচ্ছে কিউরিং। এই যে কিউরিং কার সাথে জড়িত বা কিউরিং এ কোন উপাদান ব্যবহার করা হয়, খুব সহজ। কিউরিং এ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। তোমরা হচ্ছে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে পড়ছো যে হচ্ছে খাবার সংরক্ষণে কিউরিং করা হয়। তো চামড়াও যেহেতু একটা জৈব উপাদান, এটা সংরক্ষণে আমরা কিউরিং করি। আর কিউরিং করার উপায় হচ্ছে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড যোগ করা। আসতে পারে তাহলে কিউরিং, মানে কিউরিং করার জন্য কোন উপাদান ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কিউরিং কোন পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে আর্দ্র লবণ, একটা হচ্ছে তোমার আর্দ্র লবণায়ন কিউরিং, আর একটা হচ্ছে ব্রাইন কিউরিং। ব্রাইন কি, ব্রাইন হচ্ছে সামুদ্রিক পানিটাই হচ্ছে ব্রাইন, তাই না? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণই হচ্ছে ব্রাইন। তারপর এখান থেকে আসতে পারে হচ্ছে, দেখো এই যে প্রত্যেকটা হেডিং কার সাথে জড়িত, বেটিং কোন শিল্পের সাথে জড়িত, পিকলিং কি উৎপাদনের সাথে জড়িত, তারপর হচ্ছে চুন দূরীকরণ ডিলাইমিং, এখান থেকে ইংলিশ টার্মগুলো দিয়েও আসতে পারে, এই যে ইংলিশ টার্মগুলো পিকলিং, তারপর হচ্ছে ডিলাইমিং, তারপর হচ্ছে তোমার দেখো লাইমিং মানে কি, লাইম হচ্ছে ওয়াটার, লাইম ওয়াটার মানে হচ্ছে চুনের পানি, তাহলে ডিলাইমিং মানে কি হবে, চুন দূরীকরণ, এইভাবে এগুলো আসতে পারে। বা হচ্ছে লাইমিং এর জন্য কি কি ইউজ করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, নরমালি অ্যামোনিয়ামের লবণগুলা ব্যবহার করা হয়। এখান থেকে দেখো একবার প্রশ্ন আসছে অলরেডি, পিকলিং চামড়া পিকলিং এর জন্য কি ব্যবহার করা হয়, লবণ এবং 1.5% সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। তারপর হচ্ছে ক্রোম টেনিং এর পিএইচ কত আসতে পারে, পিএইচ দিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে কিন্তু পিএইচ দিয়ে অলরেডি আসছে প্রশ্ন, তো এখান থেকেও আসতে পারে ক্রোম টেনিং এর পিএইচ কত, স্যারের যদি নজরে পড়ে যায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তারপর এখান থেকে প্রশ্ন আসতে পারে শার্পেনিং এজেন্ট গুলা হচ্ছে কোন বন্ধন ভেঙে দিই, অপশন থাকতে পারে সালফার সালফার বন্ধন, অপশন থাকতে পারে কার্বন কার্বন বন্ধন, অপশন থাকতে পারে হচ্ছে তোমার সিলিকন সিলিকন বন্ধন, ওই সালফারের সাথে প্যাচ লাগানোর জন্য সিলিকন সিলিকন দিয়ে দিতে পারে। তাহলে আনসার কিন্তু আমাদের খেয়াল করে দিতে হবে ডাইসালফাইড, আবার ডাইসালফাইড না দিয়ে ট্রাইসালফাইড দিতে পারে, মনোসালফাইড দিতে পারে, টেট্রাসালফাইড দিতে পারে, একটু খেয়াল রাখতে হবে আমাদের। আসতে পারে শার্পেনিং এজেন্ট কি কি, খেয়াল করে দেখো এখানে কিন্তু তিনটা শার্পেনিং এজেন্টের নাম দেওয়া আছে, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড এবং জৈব অ্যামিন সমূহ। এখান থেকেও 9 দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে, যে নিচের কোনটি শার্পেনিং এজেন্ট নয়। অপশনে সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, জৈব অ্যামিন দিয়ে আরেকটা অপশন দিয়ে দিল অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে আনসার কি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। যেখানেই তিনটা অপশন আছে, যেখানেই অপশন তৈরি করা সহজ, ওই পিস গুলাই ইম্পর্টেন্ট। তারপর দেখো বেটিং, বেটিং এ চামড়া বেটিং এ কি কি এনজাইম ইউজ করা হয়, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আসতে পারে চামড়া বেটিং এ কোন এনজাইম ব্যবহার করা হয়, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, আরেকটা দিয়ে দিল লাইগেজ, এরকম থাকতে পারে। বা হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ট্রিপসিন কাইমোট্রিপসিন কোন ধরনের এনজাইম, আনসার কি হবে, প্রোটিওলাইটিন। বা বেটিং এজেন্ট কোনগুলা, বেটিং এজেন্ট হচ্ছে এনজাইম, এইভাবে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোম টেনিং এর মূলনীতি। ক্রোম টেনিং তাহলে কি যৌগ ইউজ করা হয়, দেখো ক্রোমিয়াম সালফেট, নাম হচ্ছে ক্রোম টেনিং, তাহলে অবশ্যই ক্রোমিয়ামের যৌগ কিন্তু থাকবে, তাই না? ক্রোম টেনিং মানে ক্রোমিয়ামের টেনিং, ক্রোমিয়ামের সহায়তায় টেনিং, তাই তো? তাহলে অবশ্যই ক্রোমিয়াম সালফেট থাকবে। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18-তে আসছে। পেজটা আমরা অলরেডি বলে ফেলছি আগের পেজে। লেদার ফিনিশিং আসতে পারে, লেদার ফিনিশিং কোন প্রক্রিয়ার সাথে জড়িত। এই চ্যাপ্টারের ইনফ্যাক্ট প্রত্যেকটা শিল্পের সাথে যে যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে তোমরা খাতায় নোট করে ফেলতে পারো, মানে জাস্ট কিওয়ার্ড গুলা, যেমন লেদার ফিনিশিং, কিউরিং, জেকিং, এই যে এখানে একটা ওয়ার্ড পাওয়া গেছে জেকিং, লেদার ফিনিশিং, কিউরিং, জেকিং, বিস্কুট ফায়ারিং, তারপর হচ্ছে ব্ল্যাক লিকার, মানে কোন কোন ওয়ার্ডটা এখানে দেখুন দেখো আছে ওলেশন, অক্সুলেশন, কোন ওয়ার্ডটা কোন শিল্পের সাথে জড়িত, কোন ওয়ার্ডটা কি উৎপাদনের সাথে জড়িত, একটু খাতায় নোট করে ফেলতে পারো, এইভাবে পড়তে পারো।
তারপর আসতে পারে উদ্ভিজ্জ ট্রেনিং এ কি ইউজ করা হয়, ক্যাটিকল আর পাইরোগ্যালল। এই দুই শ্রেণীভুক্ত উপাদানগুলো হচ্ছে তোমার উদ্ভিজ্জ ট্রেনিং এ ইউজ করা হয়। যেহেতু আমাদের দেশের চামড়া শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ, তো ট্রেনিং থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। স্যারদের সাধারণত হচ্ছে স্বাভাবিকভাবে বাস্তব জীবনে যে জিনিসগুলোর প্রভাব বেশি সব জায়গায় সেগুলোর প্রভাব থাকে। যেমন হচ্ছে রিসেন্টলি পদ্মা সেতু নিয়ে যেরকম আলোচনা হচ্ছে, আমাদের মেডিকেল এডমিশন টেস্টের জিকে পার্টে কিন্তু এরকম পদ্মা সেতু নিয়ে প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার মেট্রো রেল নিয়ে প্রশ্ন আসতে পারে। এরকম বাস্তব জীবনে যার প্রভাব বেশি তোমার পরীক্ষায় প্রশ্ন করার সময় সেগুলোর প্রভাব কিন্তু থাকে। ইউরিয়া শিল্পের দূষক সমূহ, এখানে বিভিন্ন ধরনের দূষক আছে, কঠিন দূষক, তারপর হচ্ছে তোমার গ্যাসীয় দূষক, পানি দূষক, এগুলো আসতে পারে। নিচে কোনটি পানি দূষক, নিচে কোনটি গ্যাসীয় দূষক আসতে পারে। নর্মালি তোমরা গ্যাস হলে গ্যাসীয় দূষক দেখাবা, যেমন হাইড্রোজেন সালফাইড, এটা তো আর হচ্ছে কঠিন দূষক না, এটা গ্যাস, তাহলে গ্যাসীয় দূষক। অ্যামোনিয়া, এটা অবশ্যই গ্যাসীয় দূষক। হাইড্রোজেন সালফাইড কি করতে পারে, হাইড্রোজেন সালফাইড কিন্তু মানুষের মৃত্যু ঘটাতে পারে, আসতে পারে। নিচে কোন গ্যাস মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তারপর হচ্ছে প্রভাবকীয় রূপান্তর, এখান থেকে একটা লাইনই খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনভার্টারে, যেহেতু নামই হচ্ছে প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্সন, এখান থেকে আসতে পারে হচ্ছে তোমার নিচের কোনটি ক্যাটালাইটিক কনভার্টারের প্রভাবক নয়। এখানে প্লাটিনাম আছে, এখানে প্যালাডিয়াম আছে, এখানে রোডিয়াম আছে, তিনটা অপশন খুব মানে সহজভাবেই দেওয়া যায়। আর একটা ভিন্ন অপশন দিয়ে দিল, যেমন হচ্ছে আমরা নিকেল দিলেই খুব বেশি কনফিউজড হয়ে যাবে, কিন্তু নিকেল কিন্তু এখানে নাই, আছে নিকেল নাই, প্লাটিনাম আছে, প্যালাডিয়াম আছে, রোডিয়াম আছে, নিকেল নাই, তাহলে নিকেল আনসার হবে না। সারা অপশন কনফিউজ করার জন্য দিয়ে দিতে পারে নিকেল। আবার জাস্ট একটা অপশন দিয়েও আসতে পারে, ক্যাটালাইটিক কনভার্টারে কোন ধাতু ব্যবহৃত হয়, ক্যাটালাইটিক কনভার্টারে কোন ধাতু ব্যবহৃত হয়। ধরো অপশন দিলে প্লাটিনাম, অপশন দিলে হচ্ছে তোমার সিলভার, অপশন দিলে হচ্ছে তোমার কপার, অপশন দিয়ে দিল আয়রন। তো অনেকে বেশিরভাগই যেহেতু আয়রন সহজলভ্য, আয়রন দিতে পারো, বাট আনসার কিন্তু আয়রন হবে না, আনসার কি হবে, প্লাটিনাম। এই জন্য খেয়াল রাখতে হবে। দেখো এখানে জাস্ট একটা প্লাটিনাম, একটা প্যালাডিয়াম, একটা রোডিয়াম, পিআরপি এভাবে মনে রাখতে পারো, পিআরপি তিনটা যৌগ ব্যবহৃত হয়, পিআরপি, প্লাটিনাম, প্যালাডিয়াম এবং রোডিয়াম। তারপর হচ্ছে তোমার এই মোটরসাইকেল থেকে নির্গত গ্যাসে কি কি থাকে, কার্বন মনোক্সাইড থাকে, নাইট্রোজেন অক্সাইড গ্যাস থাকে। তারপর অদহনকৃত হাইড্রোকার্বন থাকে, অর্থাৎ যে জ্বালানিটা ব্যবহার হয় নাই, দহন হয় নাই, সেই জ্বালানিটা থাকে। তো এটাও আসতে পারে যে মোটরযান থেকে নির্গত বর্জ্যে উপস্থিত গ্যাস নয় কোনটি, বা মোটরযান থেকে নির্গত বর্জ্যে উপস্থিত গ্যাস কোনটা, বা নিচের কোন গ্যাস ক্যাটালাইটিক কনভার্টার দিয়ে বের হয়ে যায়, বা নিচে কোন ধাতু ক্যাটালিটিক কনভার্টারে ব্যবহৃত হয়, এখান থেকে আসতে পারে, অলরেডি বলে ফেললাম। এখানে দেখো একটা বক্স আকৃতির কোশ্চেন আছে, কোন জাতীয় পদার্থের জন্য ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহৃত হয়, কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ব্যবহৃত হয়, আনসার কি হবে, তরল। এখানে ইটিপির ফুল ফর্মও আসতে পারে, তোমাদের বইতে কিন্তু ইটিপির ফুল ফর্মও আছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই যে দেখো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তারপর আসতে পারে ইটিপির কার্যপ্রণালীর মূলনীতি কয়টা, তিনটা। কি কি মূলনীতি, তড়িৎ বিশ্লেষণ মূলনীতি আছে একটা, প্রবহন মূলনীতি আছে একটা, তারপর তোমার জীব প্রযুক্তি প্রয়োগ আছে একটা। তারপর দেখো এখান থেকে যে মেডিকেল এডমিশন টেস্ট দুইটা প্রশ্ন আসছে, তিনবার প্রশ্ন, সরি, মেডিকেল এডমিশন টেস্টে একবার আসছে 16-17-তে, আর ডেন্টাল এডমিশন টেস্টে আসছে হচ্ছে 16-17-তে, সেম ইয়ারে একই জায়গা থেকে প্রশ্ন আসছে। ধরো হচ্ছে এক স্যারকে দুইটাই প্রশ্নের মানে করার দায়িত্ব দিল, মেডিকেল প্লাস ডেন্টাল, তাহলে কিন্তু কি হবে, স্যার একই জায়গা থেকে প্রশ্ন করার চান্স বেশি। এই জন্য এখান থেকে যেহেতু একবার প্রশ্ন হয়েছে, তার মানে এই প্রশ্ন মানে এখান থেকে নেক্সট ইয়ারে বা হচ্ছে তোমাদের যে পরীক্ষা সেখানেও প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। আর এই জন্য পুরোটা কিন্তু এখানে রেড মার্কিং আছে, পুরোটাই আমাদের এখানে পড়তে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে সবগুলা মিলিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো এখানে আসছে কপার রিসাইক্লিং একটি 100%, মানে কপার একটি 100% রিসাইক্লিং যোগ্য ধাতু। এরকম 100% রিসাইক্লিং যোগ্য আর কি কি আছে দেখো তো, 100% রিসাইক্লিং যোগ্য আছে হচ্ছে তোমার কাঁচ, খেয়াল করে দেখো কাঁচ হচ্ছে 100% রিসাইক্লিং যোগ্য পদার্থ। বাট যদি ধাতু বলে, ধাতু বললে কিন্তু কাঁচ হবে না, কারণ কাঁচ কিন্তু কোনো ধাতু নয়। তাহলে ধাতু বললে কাঁচ অপশনে থাকলো, আনসার কি হবে, কপার। কনফিউজড হওয়া যাবে না। যদি ধাতু বলে, ধাতু শব্দটা যদি প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে কাঁচ
অপশনে থাকলেও আনসার হবে কপার, কারণ কপার হচ্ছে ধাতু, কাঁচ কিন্তু ধাতু না। তারপর হচ্ছে কপার রিসাইক্লিং এ কত পার্সেন্ট শক্তি ব্যয় হয়, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং এ কত পার্সেন্ট শক্তি ব্যয় হয়, মাত্র 5%, এগুলো আসতে পারে। এই যে বক্সাইটের সংকেত আসতে পারে, বা বক্সাইটে কোন ধাতু থাকে আসতে পারে এভাবে, বক্সাইটে কোন ধাতু থাকে, বক্সাইটের সংকেত আসতে পারে। এখান থেকে কয়লার বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা সমূহ জাস্ট হেডিং গুলা পড়ে ফেলতে পারো, খুব বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট হেডিং গুলা পড়তে পারো। তারপর আসো ন্যানো পার্টিকেল, মনে হয় এই চ্যাপ্টারের লাস্ট টপিক ন্যানো পার্টিকেল। এইখান থেকে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, যদিও এটা ফিজিক্সের সাথে যায়, বাট আসতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু অলরেডি আসছে। কার্বন সরি নিউক্লিয়াসের ব্যাস কত আসছে না, আসছে কিন্তু নিউক্লিয়াসের ব্যাস বা হচ্ছে তোমার পরমাণুর ব্যাস, এরকম রেঞ্জ কিন্তু আসে ন্যানোমিটার টাইপের। তারপর হচ্ছে তোমার ন্যানো স্কেল বলতে কি, ন্যানো স্কেলের রেঞ্জ কত, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার আসতে পারে। বা ন্যানো কোণার রেঞ্জ কত, ন্যানো কোণার ব্যাস কত আসতে পারে। এখানে আসতে পারে হচ্ছে নিচে কোনটি ন্যানো কোণার শ্রেণী বিভাগ নয়, একবার কিন্তু এইভাবে প্রশ্ন আসছে, নিচে কোনটি এই প্রকারভেদের মধ্যে পড়ে না, নিচে কোনটি ভাজক টিস্যু প্রকারভেদের মধ্যে পড়ে না, এইভাবে আসতে পারে কিন্তু, যে নিচে কোনটি ন্যানো কোণার শ্রেণী বিভাগে পড়ে না। ন্যানো কোণার কি কি শ্রেণী বিভাগ আছে, ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। এবং কোনটা কত মাত্রার, যেমন হচ্ছে ন্যানো লেয়ার হচ্ছে একমাত্রিক, ন্যানো টিউব হচ্ছে দ্বিমাত্রিক 2D, ন্যানো পার্টিকেল হচ্ছে ত্রিমাত্রিক বা 3D। এরকম আসতে পারে যে ন্যানো পার্টিকেল কত মাত্রিক, বা ন্যানো টিউব কত মাত্রিক, ন্যানো লেয়ার কত মাত্রিক, এইভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। এখানে দেখো কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল হচ্ছে কার্বন ন্যানোটিউব, প্রশ্ন আসতে পারে কার্বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যানো পার্টিকেল কোনটা, বা সবচেয়ে ছোট টেস্ট টিউব কোনটা, সবচেয়ে ছোট টেস্ট টিউব হচ্ছে কার্বন ন্যানোটিউব CNT। অনেক সময় জাস্ট শর্ট ফর্ম দিয়ে আসতে পারে, যেন শর্ট ফর্মটা আমাদের জানতে হবে। তারপর CNT বা কার্বন ন্যানোটিউব ইস্পাতের চেয়ে কত গুণ শক্তিশালী, প্রশ্ন আসতে পারে যে কত গুণ শক্তিশালী, 100 গুণ। বা নিচের কোনটি বেশি শক্তিশালী, অপশনে থাকতে পারে কার্বন ন্যানোটিউব, অপশনে থাকতে পারে ইস্পাত, অপশন থাকতে পারে লোহা, অপশন থাকতে পারে কপার। তাহলে আনসার হবে কি, কার্বন ন্যানোটিউব। তারপর এই যে হীরক বিদ্যুৎ অপরিবাহী, গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী, এখান থেকেও আসতে পারে যে নিচে কোনটি বিদ্যুৎ সুপরিবাহী, কার্বনের কোন রূপভেদ বিদ্যুৎ সুপরিবাহী, আসতে পারে। তারপর এখান থেকে আসতে পারে দেখো ফুলারিনে কার্বনের সংকরায়ন কি, sp2, আসতে পারে হচ্ছে নিচের কোনটিতে কার্বনের sp2 সংকরায়ন দেখা যায়, অপশন ফুলারিন, গ্রাফাইট, তারপর হীরক দিয়ে দিলে এইভাবে দিতে পারে। তারপর হচ্ছে কিসের জন্য গ্রাফাইট ফুলারিন হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, টুপি X1 সঞ্চরণশীল বা মুক্ত ইলেকট্রনের কারণে। আচ্ছা, ন্যানো কণার ব্যবহারটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যদিও প্রশ্ন আসে নাই, বাট এটা কিন্তু এই পেজটা কিন্তু ইম্পর্টেন্ট। নর্মালি হচ্ছে ব্যবহার ভিত্তিক প্রশ্ন খুব বেশি আসে। তো দেখো চিকিৎসা ক্ষেত্র যেহেতু হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট, চিকিৎসা ক্ষেত্রেটাই সবার আগে চোখে পড়ার কথা। ক্যান্সার চিকিৎসায় ন্যানোকণা কেমোথেরাপিতে ব্যবহৃত হয়। তারপর মোটর ইঞ্জিনে, দেখো এটা যেহেতু সবার শেষে আছে, পেজের সবার শেষের দিকে আছে মোটর ইঞ্জিনের ব্যবহার, তাহলে এখান থেকেও চোখে পড়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু, যে গাড়ির ইঞ্জিনে ব্যবহৃত হয় জিরকোনিয়াম অক্সাইড, এভাবে আসতে পারে যে জিরকোনিয়াম অক্সাইড কোথায় ব্যবহৃত হয়, গাড়ির ইঞ্জিন বা ইঞ্জিনের কার্বোরেটর, নাকি টাওয়ার তৈরিতে, নাকি ব্যাকটেরিয়া প্রতিরোধক রূপে, মানে দুই ভাবে আসতে পারে। গাড়ির ইঞ্জিনে কোনটা থাকে এটাও আসতে পারে, আবার হচ্ছে জিরকোনিয়াম অক্সাইড কোথায় থাকে এটাও আসতে পারে। এই সবগুলো এইভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ব্যাকটেরিয়া প্রতিরোধক রূপে কি ব্যবহৃত হয়, তারপর হচ্ছে উচ্চ টাওয়ার তৈরিতে কোনটা লাগে, আবার হচ্ছে একেবারে সবগুলা দিয়ে একেবারে ইন্টিগ্রেট করেও প্রশ্ন আসতে পারে, যেমন কোনটি কার্বন ন্যানো টিউব বা হচ্ছে কার্বন ন্যানো পার্টিকেল বা হচ্ছে জাস্ট ন্যানো পার্টিকেল বা ন্যানো কণার ব্যবহার নয়, এভাবেও আসতে পারে।
কার্বন ন্যানোকণার ব্যবহার নিয়ে আসতে পারে, বা জাস্ট ন্যানোকণার ব্যবহার নিয়ে আসতে পারে, বা এখানে যেগুলো উল্লেখ আছে যেমন জিরকনিয়াম অক্সাইডের আসতে পারে, বা অ্যালুমিনিয়াম অক্সাইড, এভাবে একটা একটা করে দিয়েও আসতে পারে প্রশ্ন। বা এখানে দেখো আরেকটা জিনিস বোল্ড করা আছে, দূষিত পানিকে বিশোধনে, দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানোকণা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আর্সেনিক দূর করতে ব্যবহার করা হয় আয়রন অক্সাইড, যেহেতু এগুলা লাইফ ওরিয়েন্টেড, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি।